কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো রয়েছো। তো আজকে আমরা আবার সেই পূর্বের অধ্যায়টি অর্থাৎ জীববিজ্ঞান দ্বিতীয় পত্র নবম অধ্যায়ের আরেকটি নতুন টপিকস নিয়ে তোমাদের সামনে হাজির হতে চলেছি। সে টপিকসটি হচ্ছে আইভিএফ অর্থাৎ ইন ভিট্রো ফার্টিলাইজেশন। সাধারণভাবে আমরা এই পদ্ধতিকে টেস্ট টিউব বেবি বলে জেনে থাকি। আমরা অনেকেই দেখেছি, জানি, অনেক দম্পতি আছেন আমাদের দেশে তথা গোটা বিশ্বে যারা নিঃসন্তান। সেই নিঃসন্তান দম্পতিদের কিভাবে সন্তান ধারণে সক্ষম করে তোলা যায় এই নিয়ে অনেক বিজ্ঞানী অনেক গবেষণা করেছেন। তো সর্বশেষে দুজন বিজ্ঞানী, একজন প্যাট্রিক স্টেপ্টো, আরেকজন হচ্ছেন রবার্ট জি এডওয়ার্ডস, এই দুজন বিজ্ঞানী তাদের অনেক প্রচেষ্টার মাধ্যমে তারা সাধারণভাবে যে মহিলার দেহে গর্ভসঞ্চারণ হয় সেই পদ্ধতির বাইরে চিন্তাভাবনা করে একটি নতুন পদ্ধতি আবিষ্কার করলেন। সেটিকে নাম দেওয়া হলো আইভিএফ পদ্ধতি বা ইন ভিট্রো ফার্টিলাইজেশন পদ্ধতি। তো এই ইনভিট্রো ফার্টিলাইজেশন কাকে বলে এটি আমরা জেনে নেই। যদি গবেষণাগারে কোনো দম্পতির ওভাম এবং স্পার্ম অর্থাৎ ডিম্বাণু ও শুক্রাণু সংগ্রহ করে গবেষণাগারে কৃত্রিম নিয়ন্ত্রিত পরিবেশে সেই মহিলাটির ডিম্বাণু এবং পুরুষটির শুক্রাণু সাধারণত টেস্ট টিউবের মধ্যে বা এটি পেট্রিডিসের মধ্যেও হলেও হবে, টেস্ট টিউবের মধ্যে নিষিক্তকরণ করা হয়। নিষিক্ত করার পরে সেই নিষিক্তকরণ ডিম্বাণুটি ওই মহিলাটির দেহের জরায়ুতে সংস্থাপন করে গর্ভসঞ্চারণ করার যে প্রক্রিয়া তাকে বলা হয় আইভিএফ বা ইন ভিট্রো ফার্টিলাইজেশন। আর এই পদ্ধতিতে যে শিশু জন্মলাভ করে আমরা স্বাভাবিকভাবেই তাকে বলে থাকি টেস্ট টিউব বেবি। তো আইভিএফ কাকে বলে আমরা বুঝলাম, যে গবেষণাগারে নিয়ন্ত্রিত পরিবেশে কোনো দম্পতির ডিম্বাণু এবং শুক্রাণু সংগ্রহ করে বাইরে নিষিক্তকরণ প্রক্রিয়া শেষে ওই দম্পতির মহিলাটির জরায়ুতে সংস্থাপন করে যে প্রক্রিয়ায় গর্ভসঞ্চারণ করা হয় তাকে বলা হয় আইভিএফ। এর জনক আমরা কি বলেছি? জনক বলেছি আমরা রবার্ট এডওয়ার্ডস। রবার্ট এডওয়ার্ডস 1978 সালে সর্বপ্রথম এই পদ্ধতি আবিষ্কার করেন এবং উনি 2010 সালে এর জন্য নোবেল পুরস্কার পান। তো এই পদ্ধতিটা কাদের ক্ষেত্রে প্রয়োজন হয়? ন্যাচারালি যারা সন্তান ধারণ করতে সক্ষম তাদের জন্য এই প্রয়োজনটা হয় না। কাদের জন্য প্রয়োজনটি হয়? এটাকে বলা যেতে পারে আইভিএফ এর উপযোগিতা বা প্রয়োজনীয়তা, যেটি সাধারণত গ নম্বরে অর্থাৎ প্রয়োগমূলকে কিংবা গ নম্বরে উচ্চতর দক্ষতামূলকে আসতে পারে। যে কাদের জন্য আইভিএফ পদ্ধতিটি কাজে লাগানো হয়, কাদের জন্য লাগানো হয় বোঝাই যাচ্ছে, যারা স্বাভাবিকভাবে গর্ভধারণে সক্ষম নয়। কেন সক্ষম নয়? সেক্ষেত্রে ওই দম্পতির মহিলাটিও সমস্যাগ্রস্ত, প্রজননগত সমস্যাগ্রস্ত থাকতে পারেন। আবার ওই দম্পতির স্বামী অর্থাৎ পুরুষটিও প্রজননগত সমস্যাগ্রস্ত থাকতে পারেন। কি সমস্যা থাকতে পারে এটি আসলে দেখতে হবে। যেমন মহিলার ক্ষেত্রে কি হতে পারে? ফেলোপিয়ান টিউবে ক্ষত থাকতে পারে, ফেলোপিয়ান টিউব নষ্ট থাকতে পারে, গর্ভাশয়ে এ সমস্যা থাকতে পারে, ডিম্বাশয়ে সমস্যা থাকতে পারে, আবার জরায়ুর ভিতরে স্পেস কম থাকতে পারে, স্থান কম থাকতে পারে ভ্রূণ বিকাশের জন্য। আবার মহিলাটি যদি কোনো ড্রাগ অ্যাডিক্টেড হয় তাহলেও সেই মহিলাটি সমস্যাগ্রস্ত হতে পারে। আবার কি হতে পারে? যে ওই মহিলাটির তার স্বামীর শুক্রাণু প্রতি কিংবা নিজেরই তৈরি ডিম্বাণুর প্রতি অ্যান্টিবডি তৈরি করতে পারে, করে শুক্রাণুকে, স্বামীর কিংবা নিজের ডিম্বাণুকে ধ্বংস করে দিতে পারে। তাহলে এইগুলো কারণে মহিলাটি
সন্তান ধারণে অক্ষম হতে পারে। আবার ওই দম্পতির পুরুষটির কি সমস্যা হতে পারে, পুরুষটির সিমেন্সে শুক্রাণুর সংখ্যা কম থাকতে পারে। এই কম থাকা প্রক্রিয়াটিকে কম থাকার ঘটনাটিকে বলা হয় অলিগোস্পার্মিয়া। অলিগোস্পার্মিয়া। আবার কোনো ক্ষেত্রে নাও থাকতে পারে স্পার্ম, সেটাকে বলা হয় অ্যাজোস্পার্মিয়া। আরো কি সমস্যা থাকতে পারে, শুক্রাণুর আকার অ্যাবনর্মাল, অস্বাভাবিক ধরনের শুক্রাণু, এটি হতে পারে। আরো কিছু অব্যাখ্যেয় কিছু কথা রয়েছে যেগুলো ব্যাখ্যা অনেক সময় দেওয়া যায় না, যেমন ইম্পোর্টেন্স, এটি থাকতে পারে। তারপরে প্রিম্যাচিউর ইজাকুলেশন, এই সমস্যা থাকতে পারে। আবার নিজেরই শুক্রাণুর প্রতি কিংবা তার স্ত্রীর ডিম্বাণুর প্রতি অ্যান্টিবডি প্রয়োগ করতে পারে। ওই অ্যান্টিবডি দিয়ে নিজের শুক্রাণু তথা তার স্ত্রীর ডিম্বাণু এটি নষ্ট হয়ে যেতে পারে। তাহলে এইগুলো কারণে ওই দম্পতির স্বামীটির মাধ্যমেও গর্ভ ধারণ করানো সম্ভব নাও হতে পারে। এই ক্ষেত্রে আসলে অন্য পদ্ধতি অবলম্বন করে, অর্থাৎ মেডিকেশন বা অন্য ওষুধ প্রয়োগের মাধ্যমেও যদি ওই দম্পতিটি সন্তান গ্রহণে সক্ষম না হন, তখন ডাক্তার সুচিন্তিতভাবে এই আইভিএফ এর পরিকল্পনা করে থাকে। তাহলে এটি একটি প্রশ্নের উত্তরে আমরা দেখব। কি প্রশ্নের উত্তরে বললাম যে আইভিএফটা কখন প্রয়োজন হয়। আসলে মূল প্রয়োজনীয়তা হচ্ছে যে দম্পতি মা বাবা হতে পারবেন না বা তার স্ত্রী মা হওয়ার বাসনা পূর্ণ করতে পারবেন না, তখন এই আইভিএফ পদ্ধতিটা তাকে মা বানানোর এবং তার স্বামীকে বাবা নামে ডাকার মতো পদ্ধতি তৈরি করে দিতে পারে এই আইভিএফটি। কাজে এই পদ্ধতির তাৎপর্য তথা গুরুত্ব অত্যন্ত ব্যাপক। যে মহিলা কোনোদিন মা হতে পারতেন না, সেই মহিলা মাতৃবাসনার স্বাদ পূরণ করতে পারেন। তাহলে এই অংশটির উত্তর আমরা এইভাবে লিখব যে কি প্রয়োজনীয়তা, কি উপযোগিতা। যদি এর কিছু অসুবিধাও রয়েছে, অসুবিধাটাও যে একটু বলে নেই, যে আসলে আইভিএফ এর সফলতার হারটি খুবই কম, 40% to 50% এরকম সফলতা। ম্যাক্সিমাম ক্ষেত্রে 50% ক্ষেত্রে আসলে বিফল হতে পারে। এটি একটা অসুবিধা। প্রচুর খরচ হতে পারে, অনেকের কাছে খরচটা অত্যন্ত ব্যয়বহুল মনে হতে পারে, তাদের জন্য এটি একটি সমস্যা। তেমন সাইড ইফেক্ট নেই, হালকা কিছু সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে, এটি একটা অসুবিধার দিক। এইগুলো কিন্তু আসলে বেশিরভাগ ক্ষেত্রেই মাতৃবাসনা পূর্ণ করার যে সক্ষমতা অর্জন করে, এটি জীবন বড় পাওয়া হয়ে দাঁড়ায়। তাই বলা যায় যে আইভিএফ এর গুরুত্ব তথা টেস্ট টিউব এর গুরুত্ব অত্যন্ত ব্যাপক। এই অংশটি হয়ে গেল। এইবারে আমরা আসব এই পদ্ধতিটি ধারাবাহিকভাবে সংঘটিত করা হয়ে থাকে গবেষণাগারে। কিভাবে ধারাবাহিকভাবে অর্থাৎ স্টেপ বাই স্টেপ প্রক্রিয়াটি সম্পন্ন করা হয়, সেটি নিয়ে আমরা এবার আলোচনা করব। আইভিএফ এর ধারাবাহিক পদ্ধতিগুলো, সেখানে ধারাবাহিকভাবে প্রথম যে ঘটনাটি ঘটানো হয়, যে মহিলাটির যে ন্যাচারাল রজচক্র হয়ে থাকে, কি জানি আমরা যে 28 দিন পর পর রজচক্র হয়ে থাকে। এই রজচক্র যদি চলতে থাকে তাহলে কিন্তু রজচক্রের শেষের দিকে যে কি হয়, এন্ডোমেট্রিয়ামটা ক্ষয় হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তো ওই এন্ডোমেট্রিয়ামে কিন্তু ভ্রূণের ইমপ্ল্যান্টেশন বা ভ্রূণের সংস্থাপনটা সমস্যা হয়ে যায়। এই কারণে প্রথমে কি করা হয়, ওই স্বাভাবিক রজচক্রটা দমন করে নেওয়া। স্বাভাবিক প্রথম ধাপটি হচ্ছে স্বাভাবিক রজচক্রটা দমন করে নেওয়া হয়। কোন পদ্ধতিতে স্বাভাবিক রজচক্র দমন করে নেওয়া হয়? কোনো ইনজেকশন প্রয়োগের মাধ্যমে বা ওষুধ প্রয়োগের মাধ্যমে, আর যেন রজচক্র বর্তমানে না হয় সেই ব্যবস্থা অবলম্বন করা হয়। এটি হচ্ছে প্রথম ধাপ। তাহলে প্রথম ধাপের নাম কি বললাম? স্বাভাবিক রজচক্র দমন। এবার দ্বিতীয় ধাপ। দ্বিতীয় ধাপটি আসলে স্টিমুলেশন, উদ্দীপনা সৃষ্টি করা। কিসের উদ্দীপনা সৃষ্টি করা? বা দ্বিতীয় ধাপটির আরেকটি নাম বলা যেতে পারে ডিম্বাণুর সংখ্যা বৃদ্ধি। দ্বিতীয় ধাপটির নাম বললাম ডিম্বাণুর সংখ্যা বৃদ্ধি। আমরা কি জানি, সাধারণত 28 দিনে একটা রজচক্র একটি মাত্র ম্যাচিউর ডিম্বাণু সৃষ্টি হয়ে থাকে, কিন্তু ওই একটি ডিম্বাণু নিয়ে
যদি আইভিএফ পদ্ধতিটা অবলম্বন করা হয় তাহলে কি হবে, রিস্ক থেকে যাবে, ঝুঁকি থেকে যাবে, যে কোনো কারণে নিষিক্তকরণ প্রক্রিয়াটি ঘটানো সম্ভব হলো না, তাহলে প্রসেসটা ব্যাহত হয়ে গেল। তাই কি করা হয়, সাধারণত আমরা জানি একটা রজচক্রকালীন 20-25টা ডিম্বাণুও কিন্তু তৈরি হতে পারে, কিন্তু একটি পরিপক্কতা লাভ করে। তো ওই যে আরও ডিম্বাণু তৈরি হতে পারে, ফলে বিশেষ প্রক্রিয়ার সাহায্যে স্টিমুলেট করে, উদ্দীপিত করে আরও কিছু ডিম্বাণু সৃষ্টি করা হয়। এই আরও কিছু ডিম্বাণু সৃষ্টি করার জন্য একটা হরমোনাল ইনজেকশন দিতে হয় ওই মহিলাটিকে, দম্পতির মহিলাটিকে একটা স্টিমুলেট ইনজেকশন প্রয়োগ করতে হয়, যার নাম হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন। এই ফলিকল স্টিমুলেটিং হরমোন প্রয়োগ করলে কি হয়, ডিম্বাণুর সংখ্যাটা বৃদ্ধি হয়, অনেক ডিম্বাণু তখন সংগ্রহ করা সম্ভব হয়। তাহলে হরমোনটির নাম মনে রাখতে হবে, ফলিকল স্টিমুলেটিং হরমোন। এটি মহিলার দেহে প্রয়োগ করা হবে। এই দ্বিতীয় ধাপ। এবার তৃতীয় ধাপ। তৃতীয় ধাপে কি করা হয়, ওই যে হরমোনটি প্রয়োগ করা হলো দ্বিতীয় ধাপে, সে হরমোনটির পরিমাণ রক্তে যে পরিমাণে থাকা দরকার সে পরিমাণে রয়েছে কিনা। এটা হরমোন কিন্তু যে বাইরে থেকে প্রয়োগ করা হবে, এটা কিন্তু কম বেশি হলে চলবে না, সমস্যা হবে এক্ষেত্রে। কাজেই এটা আসলে পরীক্ষা করে দেখা হয় এবং হরমোনটি নিয়ন্ত্রিত অবস্থায় রাখা হয়, যেটি এখানে বলা হয়েছে আল্ট্রাসাউন্ড কন্ট্রোল। আমরা ছবিতে দেখতে পাচ্ছি আল্ট্রাসাউন্ড কন্ট্রোল, কিংবা ব্লাড টেস্ট করে, ইউরিন টেস্ট করে দেখা হয় যে পরিমাণ হরমোন ওই মহিলাটির দেহে থাকলে সেই পরিমিত পরিমাণ কাঙ্ক্ষিত ডিম্বাণু উৎপন্ন করবে, সেই কাঙ্ক্ষিত ডিম্বাণু যেন উৎপন্ন হতে পারে, এর জন্য পরিমিত পরিমাণ ফলিকল স্টিমুলেটিং হরমোন যেন মহিলাটির রক্তের মধ্যে থাকে, এটা কন্ট্রোল করে রাখা হয় সবসময়। তাহলে অনেক ডিম্বাণু এইভাবে উৎপন্ন হলো। হওয়ার পরে এবার চতুর্থ ধাপ, এই যে ডিম্বাণু উৎপন্ন হলো, সেখানে অনেক সময় কি করা হয়, ডিম্বাণু সংগ্রহের 30-35 ঘন্টা আগে, ডিম্বাণু সংগ্রহ করার 30-35 ঘন্টা আগে আরেকটা হরমোনাল ইনজেকশন অনেক সময় দেওয়া হয়, যেন ডিম্বাণুটা একদম পরিপক্কতা লাভ করে। তার ডিম্বাণু পরিপক্ক হয়ে গেল। এইবার পরের ধাপে যে কি করা হয়, ডিম্বাণু সংগ্রহ করা হয়। এটিকে চতুর্থ ধাপ বলতে পারো। ডিম্বাণু সংগ্রহ করা হয় বা ওভাম কালেকশন করা হয়। সেই ক্ষেত্রে কি করা হয়, একটা অ্যাসপিরেশন চোষক যন্ত্রের মাধ্যমে, অ্যাসপিরেশন ডিভাইস বলা যেতে পারে, একটা চোষক যন্ত্র সুনির্দিষ্টভাবে ওভারি বা ডিম্বাশয়ে প্রবেশ করিয়ে, এই যে এখানে চিত্রে আমরা দেখতে পাচ্ছি, যে ভ্যাকুম পাম্প, চোষক যন্ত্র, ভ্যাকুম পাম্প, এটা সেই ভ্যাকুম পাম্প। এই ভ্যাকুম পাম্পের সাহায্যে একটা নিডিল, ফাঁপা একটা হলো নিডিল প্রবেশ করানো হয় খুব সতর্কতার সাথে, একদম ওভারিতে, ভ্যাজাইনাল পথে, যথারীতি একটা নির্দিষ্ট পথে এই ওভারির কাছে এই নিডিলটি প্রবেশ করানো হয় এবং ডিম্বাণু চোষক যন্ত্রের সাহায্যে একে একে ডিম্বাণুগুলো সংগ্রহ করা হয়। একটির পর একটি ডিম্বাণু এই যে সংগ্রহ করা হচ্ছে, এই যে এখানে 1-2-3টি ডিম্বাণু দেখা যাচ্ছে, একটির পর একটি ডিম্বাণু সংগ্রহ করা হচ্ছে। এইভাবে ডিম্বাণুগুলো সংগ্রহ করা হলো। এখন নিষেকের আগ পর্যন্ত এই ডিম্বাণুগুলো তো বাইরের পরিবেশে রাখলে নষ্ট হয়ে যাবে, যার জন্য কি করা হয়, এই ডিম্বাণুগুলো ওই মহিলাটির দেহে যে টেম্পারেচার বা তাপমাত্রায় থাকতো, যেমন পরিবেশে থাকতো, ওই রকম তাপমাত্রা বা টেম্পারেচার এবং ওই রকম পরিবেশেই ইনকিউবেটারে রাখা হয়। ইনকিউবেটারে রেখে দেওয়া হলো সেই সংগৃহীত ডিম্বাণুগুলো। এবারে পঞ্চম ধাপে কি হবে, ওই দম্পতির যে বাবা হতে চান যিনি, স্বামী যিনি, ওনার কাছ থেকে সিমেন্স কালেকশন করা হলো। সিমেন্সের ভিতরে রয়েছে স্পার্ম তথা শুক্রাণু। তো এই স্পার্মের গায়ে অনেক লিকুইড ম্যাটেরিয়ালস লেগে রয়েছে, যার জন্য কি করতে হবে, স্পার্মগুলোকে বিশেষ প্রক্রিয়ার সাহায্যে পরিষ্কার করা হয়। পরিষ্কার করে একদম সজীব, সতেজ, সক্রিয় বেশ কিছু শুক্রাণু সংগ্রহ করা হয়। তাহলে সেই দম্পতির স্বামীর কাছ থেকে একদম সক্রিয়, সজীব, ভালো কর্মক্ষম যে শুক্রাণুগুলো সংগ্রহ করা হয়। এইবার কি করা হয়, পরের ধাপে, ষষ্ঠ ধাপ, ফার্টিলাইজেশন বা নিষেক। এই প্রক্রিয়ায় কি করা হয়, সেই টেস্ট টিউবের ভিতরে, যদিও পেট্রিটিসও বলা আছে, টেস্ট টিউবের ভিতরে কি করা হয়, ওই শুক্রাণু এবং ডিম্বাণুগুলো রেখে দেওয়া হয়। এখানে একটি মনে রাখার মতো বিষয়, যে একটি ডিম্বাণুর জন্য 1 লক্ষের মতো সাধারণত শুক্রাণু রেখে দেওয়া হয়। একটি ডিম্বাণুর জন্য 1 লক্ষের মতো শুক্রাণু রেখে দেওয়া হয়। কত সময় রেখে দেওয়া হয়,
16 থেকে 20 ঘন্টা। তো কোনো কোনো বইয়ে কিন্তু এটা আরো অনেক বেশি ঘন্টা বলা রয়েছে। আসলে প্রয়োজনে এটা বেশি ঘন্টা রেখে দেখতে হবে যে নিষিক্তকরণ প্রক্রিয়াটি স্বাভাবিকভাবে সম্পন্ন হচ্ছে কিনা টেস্ট টিউবের ভিতরে। যদি দেখা যায় যে টেস্ট টিউবের ভিতরে স্বাভাবিক ফার্টিলাইজেশন বা নিষিক্তকরণ প্রক্রিয়া সংঘটিত হচ্ছে না, আর এইভাবে যে শুক্রাণু ডিম্বাণুর মিশ্রণ ঘটানো হচ্ছে, একে কিন্তু ইনসেমিনেশন বলা হয়। তোমরা কিন্তু অনেক ক্ষেত্রে ইনসেমিনেশন কোথাটি পাবা, মানে এই যে শুক্রাণু ডিম্বাণুকে একটি টেস্ট টিউবের ভিতরে রেখে দেওয়া হবে, হ্যাঁ এই যে টেস্ট টিউবের ভিতরে রেখে দেওয়া হচ্ছে, এই যে টেস্ট টিউব রেখে দেওয়া হচ্ছে, রেখে দেওয়ার প্রক্রিয়াটাকে ইনসেমিনেশন বলা হয়। আর তখন শুক্রাণু ডিম্বাণু যে মিলন ঘটবে এর ভিতরে, তখন প্রক্রিয়াটাকে বলা হবে ফার্টিলাইজেশন, ইংরেজি বাংলায় বলবো নিষেক। তো কি বললাম, কত সময় ধরে নিষেকের জন্য রেখে দিতে হবে? 16 থেকে 20 ঘন্টা। কোনো ক্ষেত্রে এটা অধিক সময়ও রেখে দেওয়া হতে পারে, তাহলে নিষিক্তকরণ ঘটে যাবে স্বাভাবিকভাবে। যদি স্বাভাবিকভাবে নিষিক্তকরণ প্রক্রিয়াটি না হয় এই টেস্ট টিউবের ভিতরে, তখন একটা পদ্ধতি অবলম্বন করা হয় যেটাকে বলা হয় ICSI, ইক্সিও বলা হয় সংক্ষেপে। ICSI বা ইক্সি এর পুরো অর্থ কি? ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন। আবার বলি, ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন। মেডিকেল অ্যাডমিশনে, একাডেমিক পরীক্ষায় এগুলো মোস্ট ইম্পর্টেন্ট, কাজে এটা জানতে হবে। ICSI এর পুরো অর্থ কি? ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন, অর্থাৎ অন্তঃসাইটোপ্লাজমে শুক্রাণু ইনজেকশন প্রয়োগ করে শুক্রাণুকে ডিম্বাণুর ভিতরে প্রবেশ করানো হয়, মানে কৃত্রিম উপায়ে নিষিক্তকরণ প্রক্রিয়া সম্পন্ন করা হয়। তো স্বাভাবিক যদি নিষিক্তকরণ হয়ে যায়, তাহলে কিন্তু ICSI-তে প্রয়োগ করা হয় না। তাহলে নিষিক্তকরণ হয়ে গেল, এই যে এই টেস্ট টিউবের মধ্যে নিষিক্তকরণ প্রক্রিয়াটি দেখানো হচ্ছে, নিষিক্তকরণ হয়ে গেল। হয়ে যাওয়ার পরে 1 থেকে 6 দিনের মধ্যে, সাধারণত 2-3 দিনের মধ্যে, সেই নিষিক্তকৃত যে ডিম্বাণুটি, যেটা এবার কি হবে, এই যে নিষিক্তকৃত ডিম্বাণুটি, শুক্রাণুর নিউক্লিয়াস, ডিম্বাণুর নিউক্লিয়াস, দেখো দুটো নিউক্লিয়াস, এটা একীভূত হয়ে যাবে। একীভূত হয়ে নিষিক্তকরণ প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেল, ফলে এটা ডিপ্লয়েড জাইগোট তৈরি হয়ে গেল। এইবার এই ডিপ্লয়েড জাইগোটে ফার্স্ট ক্লিভেজ হবে 1 কোষ থেকে 2 কোষ, সেকেন্ড ক্লিভেজ হবে 2 কোষ থেকে 4 কোষ তৈরি হবে, থার্ড ক্লিভেজ হবে 4 কোষ থেকে 8 কোষ তৈরি হবে। সাধারণত এই 4 কোষ বা 8 কোষ অবস্থায় যে মরুলা, কোনো ক্ষেত্রে এটা ব্লাস্টুলা বলা রয়েছে, যে মরুলা দশায় থাকবে ভ্রূণটি, সেই মরুলা দশাটিকে এবার কি করা হবে? বিশেষ প্রক্রিয়ার সাহায্যে ওই দম্পতির যে মহিলা স্ত্রী, তার জরায়ুতে সংস্থাপন করা হবে। সেই ক্ষেত্রে কি করা হয়? এই যে এখানে ক্যানুলা এটা দেখিয়েছে, ক্যানুলা, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে এটাকে বলা হয় তোমার ক্যাথেটার। আল্ট্রাসাউন্ড প্রক্রিয়ায় ক্যাথেটারের মাধ্যমে, বা এখানে যে ছবিতে ক্যানুলা দেখানো হয়েছে, তাহলে আল্ট্রাসাউন্ড প্রক্রিয়ায় এটা স্বাভাবিকভাবে কিন্তু না, বাইরে হয়তো মনিটরে সেটা দেখা হচ্ছে আর আল্ট্রাসাউন্ড প্রক্রিয়া দেখছে, এবং এই ক্যানুলা তথা ক্যাথেটারের সাহায্যে খুব সতর্কতার সাথে সেই ভেজানাল পথে, সার্ভিক্সের পথে, এই যে ইউটেরাসের মধ্যে সেটা প্রবেশ করানো হয়। কি প্রবেশ করানো হলো? ওই যে 4 কোষ বিশিষ্ট বা 8 কোষ বিশিষ্ট যে ভ্রূণটি, অর্থাৎ তোমার এটাকে আমরা মরুলাই বলি, বা কোনো ক্ষেত্রে ব্লাস্টুলা বলেছে, আসলে এটা মরুলা দশা। সেই ব্লাস্টুলা বা মরুলা দশাটি এই জরায়ুর এন্ডোমেট্রিয়ামে কিন্তু সংস্থাপিত করা হয়। এখানে একটি কথা বলা হয় নাই, এই এন্ডোমেট্রিওসিস থাকলেও কিন্তু মহিলাদের এই IVF প্রক্রিয়াটি সম্পন্ন করতে হয়। ওই যে প্রথমে যে গয়ের উত্তরে আমি আলোচনা করেছিলাম যে কাদের IVF করতে হয়, তো এখানে এন্ডোমেট্রিওসিস একটি গুরুত্বপূর্ণ কথা, কিন্তু যাদের এন্ডোমেট্রিওসিস রয়েছে, হ্যাঁ, তাদেরও কিন্তু আসলে IVF প্রক্রিয়াটি অবলম্বন করতে হয়। তাহলে কি বললাম, যে এখন এই মহিলাটির যদি সমস্যা থেকে থাকে জরায়ুতে, তাহলে কিন্তু এই মহিলার তোমার এন্ডোমেট্রিয়ামে এটি সংস্থাপিত করা যাবে না। যদি এমনটি না যায়, তাহলেও কিন্তু নিষিক্তকরণ কৃত জাইগোটটিকে বা ডিম্বাণুকে অন্য মহিলার দেহে সংস্থাপন করেও কিন্তু গর্ভ সঞ্চারণ সম্ভব। সেখানে ওই মহিলার ওভাম সংগ্রহ করা হলো, ফলে মা একদিক দিয়ে দেখতে গেলে সে হচ্ছে, আর একটা মাদার কিন্তু এখানে হয়ে যাচ্ছে। ইনি হচ্ছেন ফার্স্ট মাদার, যিনি প্রথমে ডিম্বাণু দিলেন, ইনি ফার্স্ট মাদার হলেন। কিন্তু যেহেতু তার এখানে জরায়ুতে সমস্যা রয়েছে, কাজেই তার জরায়ুতে ওই জাইগোটটি বা ওই মরুলাটি, মানে ভ্রূণটি সংস্থাপিত করা যাচ্ছে না। এই কারণে কি করা হচ্ছে? আরেকজন মাকে আহ্বান জানানো হচ্ছে, সেই মায়ের জরায়ুতে কিন্তু ওই ভ্রূণটি সংস্থাপিত করা যেতে পারে, কিন্তু সেই পদ্ধতির কিন্তু একটি আলাদা নাম রয়েছে, সেটি হচ্ছে সেরোগেট মাদার। এটা আমরা জানবো, এটা আমাদের বইতে নেই, যদি এমনি হিন্ট দেওয়া রয়েছে, যে সেরোগেট কথাটি কিন্তু নেই। এই কথাটি কিন্তু আমরা অবশ্যই জানবো, যে যদি একজন মায়ের কাছ থেকে ডিম্বাণু নিয়ে বাইরে
নিষেক প্রক্রিয়া সম্পন্ন করা হয়, তারপরে ওই নিষিক্ত ডিম্বাণুটি ওই মায়ের দেহে, যিনি ডিম্বাণু দিয়েছিলেন তার দেহে নিষিক্তকরণ ডিম্বাণুটি যদি সংস্থাপিত না করে আরেকজন মায়ের দেহে সংস্থাপিত করে প্রক্রিয়াটি সম্পন্ন করা হয়, তাহলে সেকেন্ড মাদার যিনি হবেন তিনাকে বলতে হবে সেরোগেট মাদার। উনি ফার্স্ট মাদার, ইনি সেকেন্ড মাদার। তাহলে এই বিষয়টি আমরা জানবো। এইভাবে আমরা ধরে নিচ্ছি যে ওই দম্পতির, এই মহিলাটির জরায়ুতে কোনো সমস্যা নেই। তাহলে সেই মহিলাটির ওই যে ভ্রূণটি তৈরি হলো 4 বা 8 কোষী ভ্রূণটি সংস্থাপন করা হলো, করলে কিন্তু যদি ভালোভাবে সংস্থাপন বা ইমপ্ল্যান্টেশন হয়ে যায় তাহলে বোঝা যাবে যে মহিলাটি গর্ভধারণ করেছে, কনসিভ করেছে। সেখানে ওই মহিলাটি 10 মিনিট থেকে ঊর্ধ্বে 4 ঘন্টার মধ্যেই তোমার গর্ভধারণ করে বাড়িতে ফিরে যেতে পারবেন। তেমন কোনো সমস্যা হয় না, হালকা তোমার ব্যথা হতে পারে। হ্যাঁ, অনেক ক্ষেত্রে বলা হয়, ডক্টর অনেক ক্ষেত্রে বলে থাকেন যে আসলে এটা কোনো ব্যথাই হয় না, কিন্তু ব্যথা কিন্তু একটি ক্ষেত্রে মনের ব্যথা থেকে যায়। ওই মায়ের যে সম্ভাব্য মা, তার মনের ব্যথা থেকে যায়, তার হাজবেন্ডের মনের ব্যথা থেকে যায়। কি মনের ব্যথাটি? যে আসলে এই ক্ষেত্রে সফলতার হারটা কম, 40-50%। এখন এইবারও তার সফলতা আসবে কিনা, এই যে কষ্টটা করা হলো এই কষ্টের সফলতা আসবে কিনা, এই জন্য তার মেন্টালি একটা ব্যথা আসলে থেকে যায়। সেই ব্যথাটি হয়তো অনুভব করেন, তবে আসলে বলা রয়েছে হালকা ব্যথা অনুভব করেন। এইভাবে ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে ওই দম্পতি আইভিএফ তথা ইনভিট্রো ফার্টিলাইজেশন প্রক্রিয়ায় সন্তান গ্রহণ করবার মতো আকাঙ্ক্ষা বা বাসনা পূর্ণ করতে পারবেন। তো আমরা এইভাবে তোমাদের, আমি বলেছি ইতিপূর্বের ক্লাসেও, যে গয়ের প্রয়োগমূলক এবং ঘয়ের জন্য উচ্চতর দক্ষতামূলক, এর জন্য যে আঙ্গিকে তোমাদের লিখতে হবে সে আঙ্গিকে আলোচনা করাটাই কিন্তু আমাদের মূল উদ্দেশ্য। তো সে আঙ্গিকে আলোচনা করলাম। দুটো বিষয় কিন্তু সেখানে গয়ের জন্য এবং ঘয়ের জন্য যেটাতে আসুক না কেন, দুটো মেইন বিষয় কিন্তু। একটি হচ্ছে যে আইভিএফ এর উপযোগিতা কি বা প্রয়োজনীয়তা কি, যেটা আমি প্রথমে আলোচনা করেছি এটি। আর আরেকটি অংশ হচ্ছে যে আইভিএফ পদ্ধতিটা ধারাবাহিকভাবে আলোচনা করো। সেটা উদ্দীপক যেভাবে দিবে সেই উদ্দীপকের আলোকে কিন্তু লিখতে হবে। যেমন হয়তো উদ্দীপক বলল যে অমুক ব্যক্তি মা হতে চান কিন্তু তাদের বেশ কিছু সমস্যা রয়েছে, এই জন্য তারা মা বাবা হতে পারছেন না। এবার বলল যে ওই ব্যক্তির কি সমস্যা থাকতে পারে, তাহলে সেখানে তার মায়েরও সমস্যা থাকতে পারে, স্ত্রীরও সমস্যা থাকতে পারে, হাজব্যান্ডেরও সমস্যা থাকতে পারে। এই সমস্যাগুলো লিখতে হবে, যেই কারণে তারা বাবা মা হতে পারছেন না। তারপরে ঘ নম্বরে যে হয়তো বলা হলো যে তাহলে এই সমস্যার সমাধান কিভাবে করা হবে, উদ্দীপকের সাপেক্ষে আলোচনা করো। তাহলে সমস্যার সমাধান কিভাবে করা যেতে পারে, যে ওই যে বিশেষ প্রক্রিয়া তারা সন্তান ধারণে সক্ষম হয়েছে, ধরো উদ্দীপকে বলা হলো, তাহলে সেই বিশেষ প্রক্রিয়াটি আইভিএফ তথা টেস্ট টিউব বেবি, এই পদ্ধতিটির বর্ণনা দাও। তখন পদ্ধতিটি ধারাবাহিকভাবে বর্ণনা করতে হবে। এটি কিন্তু ধারাবাহিকভাবে বর্ণনা না করলে কিন্তু আসলে কাজটি যথাযথভাবে সম্পন্ন হবে না। ধারাবাহিক ধাপগুলো আমরা কি বলেছি? প্রথমেই বলেছি যে তোমার স্বাভাবিক রজচক্র দমন, 2 নম্বর ধাপে বলেছি স্টিমুলেট করে তোমার ফলিকল স্টিমুলেটিং হরমোন প্রয়োগ করে ডিম্বাণুর সংখ্যা বৃদ্ধি। 3 নম্বর ধাপে কি বলেছি যে তোমার হরমোনের পরিমাণ ঠিকমতো আছে কিনা সেটা পর্যবেক্ষণ করা। 4 নম্বর ধাপে কি বলেছি ডিম্বাণু সংগ্রহ করা বিশেষ প্রক্রিয়ায়। 5 নম্বর ধাপে কি বলেছি সিমেন্স কালেকশন করে স্পার্ম সংগ্রহ করা। পরবর্তী 6 নম্বর ধাপে কি বলেছি নিষেক বা ফার্টিলাইজেশন, এখানে প্রথমে ইনসেমিনেশন তারপরে নিষিক্তকরণ প্রক্রিয়া সম্পন্ন হয়। তারপরে কি বলেছি আমরা ডেভেলপমেন্ট বা পরিস্ফুটন, ওই যে নিষিক্তকরণ হলো তার পরিস্ফুটন হয়, মানে ভ্রূণটির পরিস্ফুটন প্রক্রিয়া সম্পন্ন হয় এবং ডেভেলপমেন্ট হয়। তারপরে কি বলেছি পরে একদম লাস্ট ধাপ যেটা ট্রান্সফার, অর্থাৎ ওই যে ভ্রূণটি উৎপন্ন হলো সেই ভ্রূণটিকে এবার ট্রান্সফার করা হয়। কার দেহে ট্রান্সফার করা হয়? যিনি মা হতে চান তার দেহে। কোথায় ট্রান্সফার করা হয়? এই যে জরায়ুতে ট্রান্সফার করা হয়। জরায়ুর কোন জায়গাতে? এন্ডোমেট্রিয়ামে ইমপ্ল্যান্টেশন করা হয় বা সংস্থাপন করা হয়। তারপরে ঘটনাগুলো কিন্তু ন্যাচারাল, আসলে যে ডেলিভারি হয় যেভাবে যে পদ্ধতিগুলো ধারাবাহিকভাবে সংগঠিত হয় তারপরে ধাপগুলো কিন্তু আসলে একই, মানে ওইভাবে যথারীতি 280 দিন পূর্ণ হবে। এই যে গর্ভসঞ্চারণ হওয়া থেকে 280 দিন পূর্ণ হবে, 280 দিন +-5 ডেজ, এটা তো জানো তো, ইডিডি এক্সপেক্টেড ডেলিভারি ডেট। এটা কিন্তু তোমরা জানবা যে সম্ভাব্য ডেলিভারি ডেট কোনটা, এটা কিন্তু তোমরা ইন্টারমিডিয়েট পাস করে নির্ণয় করতে পারবা। সেটাকে সংক্ষেপে আমরা বলি ইডিডি, অর্থাৎ এক্সপেক্টেড ডেলিভারি ডেট। সেখানে আমাদের কি জানতে হবে যে মহিলাটি সন্তান ধারণ করেছেন, ওনার সর্বশেষ রজচক্র কবে হয়েছিল এটি জানতে হবে, এবং সর্বশেষ রজচক্রে ব্লিডিংটা যেদিন প্রথম হয়েছে সেই দিনটা জানতে হবে। সেখানে মনে করো যে মহিলাটির সর্বশেষ রজচক্র ছিল 1 জানুয়ারি এবং ওই দিনই প্রথম ব্লিডিং হয়েছে। সর্বশেষ রজচক্রের প্রথম ব্লিডিংটা মনে করো 1 জানুয়ারি।
তাহলে তার সন্তান কবে উৎপন্ন হবে, এইভাবে তোমরা ওই দিনের সাথে 280 দিন যোগ করবা। বুঝতে পেরেছো? মানে 1 জানুয়ারি প্লাস 280 দিন ইকুয়াল টু যে দিন দাঁড়াবে, যেদিনই তোমাদের দাঁড়াবে, হ্যাঁ হয়তো তোমার অক্টোবরের একটা কোনো দিন দাঁড়াবে। বুঝতে পেরেছো? এখন মনে করো দাঁড়ালো হয়তো 7ই অক্টোবর, ধরো দাঁড়ালো 7ই অক্টোবর। এই 7ই অক্টোবরের থেকে 5 দিন আগে ওই মহিলা সন্তান উৎপন্ন হতে পারে, ভূমিষ্ঠ হতে পারে, কিংবা 7 দিন বা 5 দিন, এটা 3 দিন 5 দিন 7 দিন পর্যন্ত সর্বোচ্চ বলা হয়, বা 5 দিন পরেও কিন্তু তোমার সন্তানটি ভূমিষ্ঠ হতে পারে। এই প্রক্রিয়াটাকে আমরা কি বললাম? ইডিডি। তো এই যে তোমার আর্টিফিশিয়াল পদ্ধতিতে বা আইভিএফ বা ইনভিট্রো ফার্টিলাইজেশন পদ্ধতিতে যে এখানে ইমপ্ল্যান্টেশন হলো বা গর্ভধারণ প্রক্রিয়া সম্পন্ন হলো, এখন ওই সেই দিনের থেকে এটা মোটামুটি তোমার ওভুলেশন 14তম দিনে হয়তো, তারপর থেকে ওই দিনগুলো যোগ করলে এই মহিলাটা কিন্তু সেই নির্দিষ্ট সময়ে কিন্তু তার গর্ভস্থ সন্তানটি কিন্তু ভূমিষ্ঠ হবে না। তাহলে এইভাবে আমরা আইভিএফ তথা ইনভিট্রো ফার্টিলাইজেশন পদ্ধতিতে কিভাবে টেস্ট টিউব বেবি মাধ্যমে একজন বাবা মা তাদের বাবা মা হওয়ার বাসনা, প্রজনন ক্ষমতায় সমস্যা থাকা সত্ত্বেও বাবা মা হওয়ার ক্ষমতা বা সন্তান ধারণ করার বা গ্রহণ করার যোগ্যতা অর্জন করতে পারবেন, সেই পদ্ধতি সম্পর্কে আমরা মোটামুটি জানলাম। তো তোমরা সুন্দরভাবে এটা একটু আজকের ক্লাসটা খেয়াল করার চেষ্টা করবে, ছবিটা সুন্দরভাবে খেয়াল করার চেষ্টা করবে। ছবিতে দেখবে ধারাবাহিকভাবে ধাপগুলো দেওয়া রয়েছে, ইংরেজিতে দেওয়া রয়েছে, আমি যেগুলো বাংলা এবং ইংরেজি 2 প্রক্রিয়াতে আলোচনা করেছি। তো ঠিক আছে, তোমরা সুন্দরভাবে ক্লাসটা ফলো করবা। এবং আমাদের অন্যান্য যে ক্লাসগুলো রয়েছে, আমাদের চ্যাপ্টার ওয়াইজ আলোচনা চলছে, যেমন এখন 9ম অধ্যায় আলোচনা চলছে, এরপরে আমরা আরেক অধ্যায় আলোচনা করব। তো চ্যাপ্টার ওয়াইজ আলোচনা থাকবে, সেই চ্যাপ্টার ওয়াইজ আলোচনা যার যেটা প্রয়োজন তোমরা সেই অংশগুলো ক্লাসগুলো দেখবা এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। তাহলে আমরা উৎসাহিত হয়ে তোমাদের যদি কোনো উপকারে লাগতে পারি ক্লাসগুলো তোমাদেরকে ডেলিভারি দেওয়ার চেষ্টা করব। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং তোমাদের সফল জীবন কামনায় আজকের মতো আমি ক্লাসটা এখানে শেষ করছি। ধন্যবাদ।